ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের কোষে দেখি 11 8 নং থেকে শুরু করব। তোমরা মন দিয়ে প্রত্যেকে বোর্ডের দিকে অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো 8 নম্বর অঙ্কটা বলছে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড তিনটি গ্যাস। নাইট্রোজেন গ্যাস কত আছে? 75.6%। নাইট্রোজেন গ্যাস তাহলে কত? 75.6%। অক্সিজেন গ্যাস কত আছে? 23.04%। এবং কার্বন ডাই অক্সাইড আছে কত? 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে, বায়ুর মোট পরিমাণ এখানে 25 লিটার, তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে আমাদের কাছে জানতে চাইছে। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে, তাহলে আমরা চলে যাই অঙ্কে। দেখো দেখো আমরা চলে যাচ্ছি নাম্বারে, কোষে দেখি 11। নাম্বার 8 আমাদের বলছে মোট বায়ুর পরিমাণ কত। আমরা বলছি মোট বায়ুর পরিমাণ কত? 25 লিটার। 25 লিটার মোট বায়ু। এবার তোমাদের বলছে নাইট্রোজেন তাহলে কত আছে, তাহলে আমরা বলছি অতএব নাইট্রোজেন আছে কত? তোমাদের বলছে 75.6 ইনটু 100 ইনটু 25 এত লিটার, ঠিক আছে? দেখো তাহলে আমরা চলে যাচ্ছি এই 10 উঠিয়ে 10 হলো, আমরা কাটাকাটি করব। দেখো 4 25 100, 4 দিয়ে 756 কে কাটছি আমরা। দেখো 4 1 4 35, 4 8 32, 4 9 36, 4 9 36, 6 8 থাকলো 3, 4 32 33 34 35, 5 8 থাকলো 3, 4 কে 4 আর 3 এ 7। তাহলে দেখো কত হলো? 189/10 সমান সমান 18.9 লিটার। এটা একটা অ্যানসার তোমাদের। 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত? 18.9 লিটার। এবার আমরা চলে যাচ্ছি, দেখো বায়ুর মোট পরিমাণ কত? $25 লিটার। এই বায়ুতে অক্সিজেন কত আছে? তাহলে আমরা বলবো অক্সিজেন আছে 23.04/100 into 25 লিটার। एक पॉइंट उठे 10
আগের মতো। তাহলে 25 দিয়ে আমরা 100 কে কাটছি, 25 দিয়ে 100 কে কাটলে কত হবে আমরা জানি প্রত্যেকে 4। এবার 4 দিয়ে আমরা এটাকে কাটছি 23.04 কে, তাহলে 4 6 24, 4 5 20, 4 7 28, 4 6 24, তাহলে কত হলো আমরা দেখতে পাচ্ছি 576/10 লিটার, তাহলে 57.6 লিটার। এটা একটা অ্যানসার তোমাদের। 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে 57.6 লিটার, ঠিক আছে। এবার আমরা আবার চলে যাচ্ছি, দেখো বায়ুর মোট পরিমাণ লিটার, আর কার্বন ডাই অক্সাইড আছে তাহলে কত 1.36 বাই 100 ইনটু 25, দশমিক উঠিয়ে আমরা 10 করলাম, কাটাকাটি করবো আমরা, দেখো তাহলে 4 25 100, 4 দিয়ে কাটো, 4 3 12, আর 4 4 16, 4 4 16, 4 3 12, 13, তাহলে 34/100 লিটার, তাহলে 0.34 লিটার। এটাও একটা অ্যানসার তোমাদের। তাহলে তিনটা উত্তর পেলাম, একটা দুটো তিনটা, তাড়াতাড়ি করে নাও। দেখো পরের অঙ্কে আমরা চলে আসলাম। আমরা পরের অঙ্কে চলে আসলাম। বলছে দেখো তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটা বই কিনেছে। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দিয়েছে। অর্থাৎ তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটা বই কিনেছে। মিলন দাদা দোকানদার মিলন দাদা তিনি বইয়ের উপর দুইবার ছাড় দিয়েছেন। একবার 10% দিয়েছেন, তারপরে আবার 5% ছাড় দিয়েছেন। তাহলে বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল? তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিয়ে বইটি কিনলো, তোমাদের কাছে প্রশ্ন। তাহলে শোনো, এখানে ছাড় মূল্য বা রিবেট, ইংরেজিতে রিবেট বলে, বা ছাড় বা কমিশন, এগুলো কিন্তু একই অর্থ, ঠিক আছে। তো এখানে ছাড় কিসের উপর দেওয়া হয়? ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের উপর বা লিখিত মূল্যের উপর। এটা মাথায় রাখবে যে সব সময় ছাড় দেওয়া হয়, কোনো কিছু ছাড় আমরা যখন পাই তখন মনে করতে হবে যে আমরা লিখিত মূল্যের উপর ছাড় পেলাম। অর্থাৎ যে দামটা লেখা আছে বইটির উপর, যে দামটা লেখা আছে সেটাই হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য, এর উপর দোকানদার ছাড় দেয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বইটির লিখিত মূল্য কত? বইটির লিখিত মূল্য কিন্তু 200 টাকা। দেখো আমরা চলে যাচ্ছি অঙ্কে, তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো। নাম্বার 9 আমরা বলছি ইম্পর্টেন্ট, আমরা বলছি দেখো বইটির
লিখিত মূল্য কত টাকা? বইটির লিখিত মূল্য কিন্তু 200 টাকা। এবার এই 200 টাকার উপরে প্রথমে ছাড় দেওয়া হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে দেখো বইটিতে প্রথমে ছাড় দেওয়া হয় কত পার্সেন্ট? 10% বইটিতে ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে বইটিতে প্রথমে কত ছাড় পাওয়া যায়? তাহলে দেখো প্রথমে বইটির ছাড় মূল্য হয়, প্রথমে বইটির ছাড় মূল্য কত হবে আমরা বের করে নিই। দেখো ছাড় মূল্য কত? 10%। 10% কথার অর্থ হচ্ছে 10 এর 100 ইনটু 200 টাকা। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, তাহলে 20 টাকা হচ্ছে প্রথম ক্ষেত্রে ছাড়। তাহলে দেখো এই 20 টাকা তাহলে নিশ্চয়ই তৃষা মিলন দাদাকে দেবে না, এটা তৃষা ছাড় পেয়েছে বইয়ের উপরে। তাহলে বইটির লিখিত মূল্য কমে হয় তাহলে কত? ছিল হচ্ছে 200 টাকা, সেখান থেকে 20 টাকা বাদ গেল, তাহলে 180 টাকা হচ্ছে বইটির এখন বর্তমান লিখিত মূল্য। আবার মিলন দাদা বইয়ের দোকানদার তৃষাকে আবার 5% ছাড় দিয়েছে, প্রশ্নপত্র বলছে আবার 5% ছাড় দিয়েছে। দেখো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বইটি ছাড় মূল্য হয় কত টাকা? তাহলে 5% আমরা বের করব কতর উপর? 180 টাকার উপর। 5 এর 100 ইনটু 180 টাকা। 0 0 আমরা কাটলাম, 5 2 এ 10, 9 2 এ 18, 9 টাকা হচ্ছে তোমার দ্বিতীয় ক্ষেত্রে বইটির ছাড় মূল্য। তাহলে আমরা বলবো যে তৃষা মিলন দাদাকে বইটি কেনার জন্য দেয় কত টাকা? তাহলে আমরা বলবো তৃষা বইটি কিনে মিলন দাদাকে দেয় কত টাকা? তাহলে 180 মাইনাস 9 টাকা, তাহলে 1 7 1 177 টাকা দেয়। তাহলে আমরা বলবো তৃষা বইটি কিনে মিলন দাদাকে কত টাকা দিল? 177 টাকা দিল। ঠিক আছে, তোমরা টুকে নাও।
আমি আবার কাকে পাবো এই নম্বর আমি না ভালো ঠিক ঠিক আছে। দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 10। দেখো তোমাকে বলছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। একটা বর্গক্ষেত্র তার চারটা বাহুই সমান, আমরা প্রত্যেকে জানি। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়িয়ে দিলাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। যখনই তোমাকে ত্রৈরাশিক পদ্ধতিতে বলবে তখন কিন্তু তোমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো করে আমাদের ত্রৈরাশিক পদ্ধতি দেখাতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা প্রথমেই ধরে নিচ্ছি আমরা বাহুর দৈর্ঘ্য সংখ্যা ধরে করব, ঠিক আছে। দেখো আমরা প্রথমেই ধরে নিলাম, মনে করি নাম্বার প্রত্যেকে দেখো 10 প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা ধরে নিচ্ছি মনে করি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 100 একক। আমরা ধরে নিলাম 100 সংখ্যা ধরে করছি, আমরা x ধরে করছি না, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? আমরা প্রত্যেকে জানি বাহু স্কয়ার এত বর্গ একক। দশ হাজার বর্গ একক ক্ষেত্রফল। এখন বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। দেখো এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য বাড়ে কত? তাহলে আমরা বলবো দেখো 10% বলতে 10 এর 100 ইনটু বাহুর দৈর্ঘ্য কত ছিল 100 10 একক। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বাড়লো? 10 একক বাড়লো। তাহলে ওই বর্গক্ষেত্র কিন্তু আর থাকলো না, পরিবর্তিত বর্গক্ষেত্রে। তাহলে আমরা বলবো পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় কত? ছিল তোমার 100, বাড়লো কিন্তু 10। একক। তাহলে পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহু স্কয়ার আমরা প্রত্যেকে জানি। তাহলে আমরা বলছি পরিবর্তিত বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল কত হবে? আমরা বলছি বাহু স্কয়ার, এত বর্গ একক। তাহলে 11 11 121, দুটো শূন্য, এত বর্গ একক। তাহলে দেখো ক্ষেত্রফল বেড়েছে। ক্ষেত্রফল ছিল আগে 10,000, এখন হলো কত? 12,100। তাহলে আমরা বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? তাহলে কত বাড়লো? তাহলে আমরা বলবো 12,100 থেকে আমরা 10,000 কে বাদ দিলাম, তাহলে কত থাকলো? 100, 2,100 বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কার উপর বৃদ্ধি পেয়েছে? পূর্বের ক্ষেত্রফলের উপর। তাহলে আমরা বলছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা বলছি দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ একক আর ক্ষেত্রফল বৃদ্ধি বর্গ একক। দেখো ক্ষেত্রফল 10,000 এ বৃদ্ধি পেয়েছে কত? 2,100। তাহলে ক্ষেত্রফল 100 তে কত বৃদ্ধি পাবে? আমরা মনে করি x। x আমাদের উত্তর দেবে। তাহলে দেখো এখানে ক্ষেত্রফল কমছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটাও কমবে, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা উপরেরটা মুছে দিচ্ছি, উপরে আমাদের জায়গা লাগবে। আমরা বলছি এখানে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কমছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধি কমবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কমছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধি কমবে। আমরা উপরে চলে গেলাম। দেখো উপরেরটা আমাদের মুছতে হবে। আমরা উপরেরটা মুছলাম। তাহলে দেখো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল বৃদ্ধি সরল সম্পর্ক। সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতটি হবে কি? আমরা বলবো 10,000 100 সমানুপাত চিহ্ন 2,000 x। তাহলে আমরা সকলে জানি চতুর্থ পদ সমান সমান। আমাদের এগুলো মুছে দিতে হবে, এগুলো তো আমাদের হয়ে গেছে। আমরা শুধুমাত্র গণিতের ভাষায় সমস্যাটি রাখবো। দেখো তাহলে আমরা বলবো অতএব x ইকুয়ালস টু, আমরা বলবো চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। শূন্য শূন্য কেটে দাও, 21। তাহলে তোমার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? তোমাকে বলছে পাঠ্য বই, প্রশ্নপত্র বলছে তাহলে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়লো? উত্তর দিয়ে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21%। ঠিক আছে, তোমাকে ওটাই জানতে চেয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, আমরা বলবো 21% বৃদ্ধি পেয়েছে। তাড়াতাড়ি টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে এলাম। দেখো আমরা চলে আসলাম নাম্বার 11, 11 নম্বর। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত? বিদ্যুতের বিল কত টাকার ছিল? আমার কাকিমা সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়েছে, 15% ছাড় পেয়েছে, 100 টাকায় 15 টাকা ছাড় পেয়েছে। সময় মতো বিদ্যুতের বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, এখানে 54 টাকা ছাড় পেয়েছেন। বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? তাহলে দেখো আমরা বলছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা বলছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো বিদ্যুতের বিলের ছাড় ব্র্যাকেটের টাকাতে আর বিদ্যুতের বিলের মোট মূল্য টাকাতে। দেখো 15% ছাড় পেয়েছেন, তো 54 টাকা ছাড় পেলেন, তাহলে 15% ছাড় মধ্যে তিনি 15 টাকা ছাড় পেলে বিদ্যুতের বিল হয় 100 টাকা। 15% ছাড় মানে কি? 100 টাকার বিদ্যুতের বিল যদি হয় তাহলে 15 টাকা ছাড়, তাহলে 54 টাকা হচ্ছে ছাড় মূল্য। তাহলে কত টাকার বিদ্যুতের বিল ছিল? ভালো করে বুঝে নাও, 15% ছাড় মানে বিদ্যুতের বিলের ছাড় কত? 15 টাকা। বিদ্যুতের বিল হবে তাহলে কত? 100 টাকার বিদ্যুতের বিল। আর 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুতের বিল কত টাকা ছিল? ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাড় মূল্য বাড়ছে, এখানে বিদ্যুতের বিলে ছাড় মূল্য বাড়ছে, তাই বিদ্যুতের বিলের মোট পরিমাণ বাড়বে। অতএব বিদ্যুতের বিলের ছাড় মূল্যের সাথে বিদ্যুতের বিলের মোট মূল্য সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাত কি হবে?
তাহলে আমরা বলবো 15:54 সমানুপাত 100:x। তাহলে আমরা বলবো চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। আমরা কাটাকাটি করি, কত দিয়ে কাটছি দেখো, 3 দিয়ে, 3 5 15, 3 18 54, আবার 5 20 100, তাহলে 18 2 36। তাহলে বিদ্যুতের বিল ছিল কত টাকা? 360 টাকা, 360 টাকা বিদ্যুতের বিল ছিল। ঠিক আছে, একটু গেলাম। দেখো এখানে বলছে তোমাদেরকে, পরের অঙ্কে চলে আসলাম আমরা। বলছে তোমাদের চিনির মূল্য 20% বেড়েছে, 20% মানে 20% বেড়েছে। এবার বলছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কমাতে হবে। অর্থাৎ এখানে বলছে চিনির তোমার মূল্য 20% তোমাকে বেড়ে গেছে বলছে। এখন চিনির মাসিক মূল্য আমরা মাসিক খরচ, চিনির মাসিক খরচ অর্থাৎ চিনি এক মাসে যা খরচ করছিলাম আমরা সেই খরচটাই করব। চিনির খরচ আগে যা করছিলাম এখনো তাই করব। তো বলছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে একই রাখতে, অপরিবর্তিত মানে একই রাখছে। পূর্বে পরিবারটি চিনির জন্য যা খরচ করছিলেন, চিনির খরচ যা করছিলেন এখনো তাই করবেন। ঠিক আছে, তাহলে তার মাসিক ব্যবহার, চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। তাহলে চিনির মাসে কত মানে ব্যবহারটা কত কম করবে সেটাই তোমাদের কাছে প্রশ্ন। আমি আবার বলছি, চিনির মূল্য 20% বেড়ে গেছে। অর্থাৎ কোনো পরিবার যদি পূর্বে 100 টাকায় 100 একক চিনি ব্যবহার করত, এখন সেই পরিবারটিকে ওই 100 একক চিনি 100 টাকায় আর পাওয়া যাবে না, সেটা 120 টাকায় কিনতে হবে। বুঝতে পারছো তো? মানে 100 একক চিনি পূর্বে 100 টাকায় পাওয়া যেত, পরিবারটি ব্যবহার করত। এখন কিন্তু চিনির দাম বেড়ে গেছে, 100 টাকায় 100 টাকার দামটা 120 টাকা হয়েছে। তাহলে 100 একক যদি চিনি ব্যবহার করতে চায় পরিবারটি, তাহলে 120 টাকা দিতে হবে, 100 টাকা দিলে চলবে না। তাহলে ও পরিবারটি কি করছে? খরচ, চিনির ব্যবহার কিন্তু, খরচ কিন্তু পূর্বে যা করছিল তাই করবে, ব্যবহারটা তাহলে কমাতে হবে। কত ব্যবহার করবে, শতকরা কত ব্যবহার কমাবে, এটাই তোমাদের কাছে প্রশ্ন। ঠিক আছে, দেখো আমরা চলে যাচ্ছি নাম্বার 12। দেখো নাম্বার 12, তাহলে আমরা বলছি মনে করি পূর্বে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। পূর্বে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। এখন চিনির
মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। এখন চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এই 100 একক চিনি এখন পাওয়া যাবে 120 টাকায়। ঠিক আছে, তাহলে বর্তমানে 100 একক চিনির মূল্য বেড়ে হয় কত? 100 প্লাস 20 টাকা। 120 টাকা চিনির মূল্য তাহলে বেড়ে কত হলো? 120 টাকা। মনে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, ভালো করে খেয়াল করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো চিনির মূল্য ব্র্যাকেটের টাকাতে চিনির ব্যবহার এককে। তাহলে চিনির মূল্য বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যাবে 100 একক বর্তমানে। তাহলে 100 টাকায় তো খরচা করবে। পূর্বে পরিবারটি 100 টাকা খরচ করত, বর্তমানে তাই করবে, মানে খরচটা একই রাখবে, খরচ বাড়াবে না কমাবে না। তাহলে ব্যবহারটা তাকে কমাতে হবে, তাই না? খরচ যা করছিল তাই করবে। মানে চিনির মূল্য আগে 100 টাকা খরচ করছিল, এখনো পরিবারটি 100 টাকাই খরচ করবে। ওই জন্য দেখো 100 টাকা পরিবারটি আগের টাকাটাই রেখেছে। তাহলে চিনির ব্যবহার তাকে কমাতে হবে। তাহলে কত ব্যবহার কমাবে আমরা জানি না, মনে করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো চিনির মূল্য কমছে, তাহলে ব্যবহারও কমবে। এখানে চিনির মূল্য কমছে, তাই চিনির ব্যবহার কমবে। অতএব চিনির মূল্যের সাথে চিনির ব্যবহারের সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হবে কত? তাহলে 120:100 সমানুপাত 100:x। তাহলে দেখো চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, 5 2 10, 6 2 12, 3 2 6, 50 2 100। তাহলে 250/3। এটা চিনি ব্যবহার কমাতে হবে। তাহলে শতকরা কত কমাতে হবে বলেছে? তাহলে আমরা বলছি চিনির ব্যবহার কমাতে হবে চিনির ব্যবহার কমাতে হবে 100 মাইনাস 250 এর 3%।
তাহলে 300 মাইনাস 250, 50 এর 3, 3 একে 3, 3 6 18, 16 পূর্ণ 2 এর 3% কমাতে হবে। তাহলে চিনি ব্যবহার কত কমাতে হবে? 16 পূর্ণ 2 এর 3% ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, অঙ্কটা টুকে নাও। দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম। 13 নম্বর অঙ্ক আমাদের। দেখো বলছে এখানে যে বরফ, জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়। জল জমে যখন বরফ হচ্ছে তখন আয়তনে কত বাড়ছে? আয়তনে 10% বেড়ে যাচ্ছে। তাহলে এই বরফ গলে যখন জল হবে আয়তন শতকরা কত হ্রাস পাবে? বরফ গলে যখন জল হচ্ছে আয়তন শতকরা কত হ্রাস পাবে? আমরা জানি জল জমে যখন বরফ হয় তখন আয়তনে বৃদ্ধি পায়, তাই না? তো সেটাই বলছে তোমাকে। তাহলে আমরা বলছি, ধরে নিচ্ছি, আমরা মনে করি, প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, আমাদের নাম্বার হচ্ছে 13। আমরা বলছি মনে করি জলের আয়তন 100 ঘন একক হলে জলের আয়তন 100 ঘন একক হলে বরফের আয়তন হয় কত? 10% বেড়ে যাবে। তাহলে 100 প্লাস 10 ঘন একক, 110 ঘন একক, এটা হচ্ছে বরফের আয়তন। এবার বরফের আয়তন 110 ঘন একক হলে জলের আয়তন কত হবে? তাহলে নিশ্চয়ই 10% কমবে, তাই না? তাহলে আয়তন হ্রাস পাচ্ছে কত? তাহলে দেখো বরফের আয়তন 110 ঘন একক হলে আচ্ছা দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা বলছি দেখো বরফের আয়তন
তাহলে দেখো বরফের আয়তন কত? বরফের আয়তন 110 হলে জলের আয়তন কত? 100। তাহলে বরফের আয়তন 100 ঘন একক হলে জলের আয়তন কত আগে বের করি আমরা। তাহলে দেখো এখানে বরফের আয়তন কমছে, তাই জলের আয়তনও কমবে। এখানে বরফের আয়তন কমছে, তাই জলের আয়তনও কমবে। অতএব বরফের আয়তনের সাথে জলের আয়তনে সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হবে, তাহলে অতএব সরল সমানুপাতটি হবে 110:100 x। চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, তাহলে 1000 বাই 11। তাহলে জলের আয়তন এটা কমেছে, তাহলে শতকরা কত কমেছে? তাহলে আমরা বলছি জলের আয়তন কমবে 100 মাইনাস 1000 বাই 11 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ। তাহলে আমরা বলবো 1100 মাইনাস 1000, 1100 মাইনাস 1000। তাহলে আমরা এখানে চলে আসলাম। দেখো তাহলে সমান সমান চিহ্ন দিয়ে আমরা কত হচ্ছে 100 বাই 11, তাহলে 9 11 99, 9 পূর্ণ 1 11%। এটা জলের আয়তন কমবে। তাহলে জলের আয়তন কত কমবে? এত পার্সেন্ট কমবে। 9 পূর্ণ 1 11% জলের আয়তন কমবে। ঠিক আছে, তোমরা তাদের টুকে নাও। ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের শতকরা কোষে দেখি 11 8 থেকে 13 পর্যন্ত করলাম। আমরা বাকি অঙ্কগুলো পরের ক্লাসের জন্য রেখে দিচ্ছি। পরের ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করানো হবে। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক আজকেই বাড়িতে ভালো করে করবে। ঠিক আছে, আর তোমাদের ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনে তোমরা অবশ্যই ক্লিক করে দিও, পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা অবশ্যই পাবে। আর লাইক ও কমেন্ট অবশ্যই কিন্তু তোমরা করবে। এই অঙ্কগুলো কোনো বন্ধুর সাথে যদি শেয়ার করতে চাও তা করতে পারো। ঠিক আছে, আর আজকে তাহলে রাখলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে।